সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি জুয়েল মাঝার। আপনাকে স্বাগত সময় সংলাপে। মাঝে কবিতাতে যদি যেতে চাই যে এই যে যে নগর জীবনে আছেন, নগর জীবনের যে বিড়ম্বনা যন্ত্রণা, তা কি সেই যন্ত্রণা বিড়ম্বনায় কি কবিতার পংক্তি হারিয়ে যায় কিনা কখনো কখনো? কবিতা তো নিশ্চয়ই, কবিতা শুধু না, জীবনের পংক্তি তো হারিয়ে যায়। মানে মানুষের যে টানা পোড়েনগুলো, মানুষের জীবনকে তো এগুলো খুব প্রভাবিত করে, এগুলোর ভেতর দিয়ে যেতে হয়। কবিতা তো আসলে এগুলো থেকে পলায়ন, মানে বাস্তবের প্রহার থেকে মানুষ পালায়। তো যখন আপনি বাস্তব যখন চারদিক থেকে আপনাকে ছেকে ধরবে, গ্রাস করবে, তখন কিন্তু ওই মানুষ এগুলো থেকে মুক্তি চায়। প্রতি মুহূর্তে কিন্তু মানুষ এই বন্দি দশা, এইগুলো কিন্তু বন্দি। প্রতি মুহূর্তে মুহূর্তে যে আপনার যেসব টানাপোড়েন আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা করে, সেখান থেকে আপনি বেরোতে চান। সেই বেরোনোর অনেকগুলো পলায়নের পথ মানুষ খোঁজে আর কি। যেমন গ্রামে আমি চলে যাই, নদীর পাড়ে চলে যাই, পাহাড়ে যায় মানুষ। এই একঘেয়ে কর্মক্লান্তি জীবনের, প্রাত্যহিক জীবনের যে এই যে নিরস কঠিন জীবন, এগুলো থেকে যখন পালায় মানুষ, হারাতে চায়, পালিয়ে যেতে চায়, তো পালাবার তো অনেকগুলো পথ থাকে। সৃজনশীল মানুষের পথ অনেকগুলো। কেউ হয়তো গান গাইবে, কেউ কবিতা লিখবে, এইগুলোই। এখন এইগুলোর অভিজ্ঞতা হয়তো জীবনের, এই অভিজ্ঞতা নিশ্চয়ই তার শিল্পে আসবে। সেটাকে মানে এই যে শহরের যে এক ধরনের যন্ত্রণা বা নিথর অবস্থা, অচল অবস্থা, মৃতপ্রায় অবস্থা আমরা অনেকভাবে বলি, নিশ্চয়ই সেগুলো কবিতা লেখার ক্ষেত্রে আপনাকে পরিচিত করে, আসলে প্রণোদিত করে। প্রণোদিত মানে এইভাবে সরাসরি করে না। আচ্ছা, কারণ কবি বা শিল্পী সৃজন যখন করেন, বহির্বাস্তবের চাপগুলো তিনি নিতে থাকেন। অবচেতনে অনেক ধরনের মানুষের মনোজগৎ এবং বহির্বাস্তবের যে জগৎ, সেইগুলোর ভেতর থেকে সংশ্লিষ্ট হয়ে তার সৃষ্টিটা আসে, কবিতা আসে বা গান আসে, বা যে যেরকম করে। তো ওগুলো এভাবে সরাসরি হয়তো আসে না। তো দুরকম কবিতা আছে বা শিল্প তো দুরকমই আছে। একটা হলো খুবই প্রকাশটা খুবই বিবৃতি মুখর একটা প্রকাশ আছে, বক্তব্যধর্মী, একদম চাচা ছোলা বলে দিলাম একটা জিনিস। আর কবিতা তো আসলে এমন না, গদ্যের মতো সব বলে দেয় না, কারণ কবিতা তো তার আড়াল থাকে। উচ্চাঙ্গ সঙ্গীত তো সব বলে দেয় না, ইশারা ভাষা, রাইট। বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ। আজ থেকে 100 বছর, 200 বছর, 300 বছর আগে কবিতা যেভাবে রচিত হতো, যেসব কাজ বা দায় তাকে বহন করতে হতো, নিশ্চয়ই এখন এতগুলো দায় কবিতাকে বহন করতে হয় না। আপনার মনে আছে যে কবিরাজ এই শব্দটা কোত্থেকে এসছে? মানে বৈদ্য যে ঔষধ দিতেন, রোগীকে একটু ছন্দে লিখে দিলে রোগীর মনে থাকতো কোন দাগের পরে কোন দাগ খাবে, এটা তো। এই দায়টা তো কবিতার না এখন আর। তো কবিতা একসময় বহু মানে পথ সে হেঁটে, তার কাঁধ থেকে অনেক ধরনের বোঝ আসে না। এই যে এখানে দায়ের কথা বললেন কবিরাজের ক্ষেত্রে, সেই জায়গায় একটু বলি যে কবিরা তো রাষ্ট্রীয় দায় নিত, সেই দায় কি এখন কবিতা নিতে হয়, নাকি কবিরা রাষ্ট্র থেকে লুকিয়ে থাকে, পালিয়ে বেড়াচ্ছে? না, বেড়াতে চান। রাষ্ট্রের সংকট, রাষ্ট্রের দুঃসময়। আসলে কবিতার ক্যারেক্টারটা জানতে হবে। ধরেন যে শামসুর রহমানের এই আপনার 60-এর যে আন্দোলনগুলো হলো, আমাদের 70-এর যে আন্দোলন, এগুলোর কিন্তু অভিজ্ঞতা শামসুর রহমানের কবিতা এসছে। কিন্তু আপনি দেখবেন যে শামসুর রহমান যখন একজন গুরু কবি হিসেবে সেটাকে শিল্প করে তুলেছেন, আল মাহমুদ সেটাকে শিল্প করে তুলেছেন, বা শক্তি, বা আমাদের ইভেন আপনি শেক্সপিয়ারকে দেখেন, শেক্সপিয়ার কিন্তু এই যে প্রাসাদ ষড়যন্ত্রের কথাটা, অথেলো, এগুলোতে এসছে। কিন্তু এটা তো 8-10টা সাধারণ মানুষের মতো না, বা সরাসরি ভাষায় তিনি বলছেন না, তিনি তার নিজের ভাষায় বলছেন। তো কবিতার নিজস্ব ভাষা আছে, গানের বা উচ্চাঙ্গ সঙ্গীতের নিজস্ব প্রকাশভঙ্গি আছে। সে তার নিজের ব্যাকরণ থেকে সে করবে, সমাজের অন্যদের মতো সে বলে না। আপনি দেখবেন যে প্রত্যেক পাখির ভাষা কিন্তু এক না, প্রকৃতি তো তাই। তেমনি এক একটা শিল্পের বা এক একটা শাখার নিজস্ব কিছু ব্যবস্থা, নিজস্ব চলার পথ। যেমন কবিতায় কি করছে, কবিতা কিন্তু এক ধরনের, কবিতা তাকে ছন্দ নিতে হয়, শব্দকে সংস্থাপন করতে হয় সঠিকভাবে, অর্ডার দিতে হয়, বিভিন্ন ধরনের উপমার আশ্রয় নিতে হয়,
কারণ না হলে তো জলো কথা হয়ে যাবে। জি এইটা নাই, কবিতা তার নিজের মতো করেই বলবে, হয়তো সমাজের এগুলোর অভিঘাতকে সে অস্বীকার করবে না, কিন্তু সেটা এরকম না মোটা দাগে সে বলে না। মানে মনে সে হয়। সে যিনি কবিতা লিখছেন, কবিতার যিনি স্রষ্টা, তিনি কি আন্দোলনের একজন কর্মী হন? হতে পারেন, এরকম পৃথিবীতে বহু কবি ছিলেন। হ্যাঁ, কবি, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন সমাজের, তিনি তো সমাজের অংশ। যখন সমাজে কোনো নৈরাজ্য চলে বা অন্যায় চলে, নিপীড়ন চলে, তখন তো কবি, যারা অগ্রসর মানুষ, যারা চিন্তার দিক থেকে, সেটা কবি হতে পারেন, দার্শনিক হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, হোয়াটএভার, তিনি সমাজের একজন হিসেবে তার একটা প্রতিবাদের ভাষা, এবং তিনি সমগ্রের বিপুল অধিকাংশ মানুষের সঙ্গে অনেক সময় রাজপথেও নেমে আসেন। আমরা দেখেছি জ্যাঁ পল সার্ত্রের কথা আপনি জানেন, জি তিনি কিন্তু নোবেল পুরস্কারটাও প্রত্যাখ্যান করেছিলেন। ওই এক্সিস্টিং যে সিস্টেমটা, সেটার বিরুদ্ধে যে কাঠামোটা ছিল। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন যে জ্যাঁ পল সার্ত্র কিরকম, জাজেনের মতো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাহিত্যিক, তিনি মানে ওরা কিন্তু তার কারণে কিন্তু মুক্তি পেয়েছিলেন, জাজেন না হলে পৃথিবী জাজেনের কথা নাও জানতে পারতো। তো এইগুলো তো সামাজিক ইয়ের অংশ। দগলের বিরুদ্ধে প্যারিসের ছাত্র আন্দোলন হয়েছে, বা 60-এর দশকে অনেক ধরনের ইয়ে হয়েছে। তো কবি, সাহিত্যিক, শিল্পী, ইভেন আপনি দেখেন আমাদের দেশের যে স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে বা এতে আমরা কি বিটলসরা বা ইয়েরা আমরা দেখেছি যে প্রতিবাদের ভাষা উচ্চারিত হয়েছে তাদের। তারা কিন্তু অন্য দেশের মানুষ, অন্য একটা ভূখণ্ডের, মানে গোলার্ধের বলবো, হেমিস্ফায়ার, ওয়েস্টার্ন হেমিস্ফায়ার থেকে তারা কিন্তু বাংলাদেশের কথা বলেছেন। যে এই যে সার্বিকভাবে যে আমাদের জীবন যাপনের যে দীর্ঘশ্বাস আছে বা তুষ্টিও আছে, পরিতৃপ্তিগুলো আছে, সেই সঙ্গে আমাদের কবিতা কতটা এখন সম্পৃক্ত, যোগাযোগটা আছে কিনা কবিতার সঙ্গে? নিশ্চয়ই আছে, তবে ওই যে বললাম সেটা হচ্ছে যে মানে এক একজন কবি, প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা। হ্যাঁ, প্রতিটা ব্যক্তি মানুষের প্রকাশভঙ্গি আলাদা। সব কবি একইভাবে প্রকাশ করছেন না, যে যার মতো করে করছেন, যার যার অবস্থান থেকে করছেন। নিশ্চয়ই। এবং তার কবিতায় যেমন ফুল পাখি আসবে, তার নিজের অনুভূতির কথাও আসবে, এবং সেটা আসছে নিশ্চয়ই। তা এখন বলতে পারেন যে সেগুলো সাহিত্যিক মানদণ্ডে সেগুলো উত্তীর্ণ কিনা। সব দেশে সব কালে কিন্তু অজস্র লোক, লক্ষ লক্ষ, কোটি কোটি কবিতা রচিত হয়, কিন্তু সকল মানে কবিতা নামধেয় বস্তুটি সেটি কবিতা হয়ে উঠলেও কিনা এটা ব্যাপার। শেষ পর্যন্ত কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে দেখতে হবে এটা শিল্পটা হলো কিনা। প্রথমত তাকে কবিতা হতে হয়েছে, তারপরে আপনি কবিতায় কিভাবে এলো জীবন। এখন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি একটু, সেটা হচ্ছে আসাদের শার্ট। হ্যাঁ, সেই যে আমাদের যে স্বাধিকারের যে আন্দোলনের যে প্রক্রিয়ার ভিতরে আসাদের শার্ট নিয়ে যে কবিতা লিখেছেন, এটা কিন্তু শিল্পিত একটা কবিতা। এখন একই অভিঘাত, একই ঘটনা নিয়ে, উপপ্লব নিয়ে বা বিভিন্ন ধরনের সংকট নিয়ে এরকম অজস্র লোক, লক্ষ লক্ষ লোক নিশ্চয় কবিতা লিখেছেন, কিন্তু আমরা সেগুলোকে মনে রাখিনি। এগুলো মানুষের জীবনেও কোনো অভিঘাত তৈরি করেনি, মানুষকে আবেগের দিক থেকেও নাড়া দিতে পারেনি, তার বাস্তব জীবনেও কোনো কাজে লাগেনি, মন ছাপ তৈরি করতে পারেনি। কিন্তু আল মাহমুদ যখন সেটি লিখেন, বা শামসুর রহমান যখন লিখেন, বা আমি যদি বলি যে আবু জাফর ওবায়দুল্লাহ যখন লিখেন, সিকান্দার আবু জাফর যখন লিখেন, হ্যাঁ, এরকম আমি যদি দেখি যে এরকম বড় কবিরা, গুরু কবিরা যারা, তখন তাকে এটাকে আগে শিল্প করে তুলতে হবে। আপনি কবিতা বলেন, গান বলেন, আগে তো এটাকে শিল্প করতে হবে, তারপরে আপনি এইটার মধ্যে কতটুকু এলো জীবনের মানে স্পন্দন, সেটা আসবে। শিল্পোত্তীর্ণ হওয়ার পরে তারপর হচ্ছে নিশ্চয়ই। সৈয়দ কাদিরের ওই যে বৃষ্টি নিয়ে একটা কবিতা আছে, বৃষ্টি নিয়ে কিন্তু আপনি দেখবেন যে অজস্র লোক, আপনি ফেসবুকে আছেন, দেখবেন যে প্রতিদিন কিন্তু অজস্র লোক আপনার বন্ধুদের মধ্যে কবিতা লিখছে, বৃষ্টি নিয়েও নিশ্চয়ই লিখছে। সেগুলো আপনার মনে কতটুকু প্রভাব, কতক্ষণ থাকছে, বা অভিঘাত তৈরি করলো কিনা, বা ছাপ ফেললো কিনা মনে, এগুলো কিন্তু আপনি সহজেই বুঝতে পারছেন। কিন্তু আপনি শহীদ কাদির সেই বৃষ্টি কবিতাটা, ওটি কিন্তু মুজবান নয়, আজ থেকে 30-35 বছর ধরে কিন্তু আমার করটিতে গেঁথে আছে, এবং এটার অনেকগুলো লাইন। আবার ধরেন রবীন্দ্রনাথের মৃত্যুর পরে অমিয় চক্রবর্তীর একটা কবিতা লিখেছিলেন, ওই যে কেঁদেও পাবে না তারে অজস্র বর্ষার জলধারে। ওই যে কবিতা, এটা রবীন্দ্রনাথের বিয়োগের, রবীন্দ্র বিয়োগের বেদনা থেকে লেখা। তখন কিন্তু সেটা শুধু বেদনা হয়ে থাকেনি,
এটা হয়ে উঠেছে শিল্প। শিল্প এই প্রথম লাইনেই কিন্তু আপনি দেখেছেন এরকম অভিনবভাবে কেউ বলেনি। এর এবং অজস্র রবীন্দ্রনাথের এই রবীন্দ্রনাথ চলে যাওয়ার পর অনেকেই হয়তো কবিতা লিখেছেন। রাইট, কিন্তু কিন্তু ওইটাই কিন্তু বিশিষ্ট হয়েছে, যেটা শিল্প উত্তীর্ণ হয়েছে সেটি থেকে যাবে মানুষের এবং পরটিতে এবং স্মৃতিতে। প্রেয়সীকে প্রেমিকাকে তো অনেকে অনেকভাবে সম্বোধন করেছে, কিন্তু ওই শহীদ কাদরী ভাইয়ের কথা যদি অভিবাদন প্রিয়তমা, অভিবাদন প্রিয়তমা, হ্যাঁ, এখানে কিন্তু দেখেন সমাজ উঠে এসছে। এখানে শুধু নিছক প্রেমটা না, প্রেমের সঙ্গে কিন্তু বিজড়িত, আর প্রেম তো আলাদা কোনো বিষয় না, আসলে সবকিছু নিয়েই তো ইয়ে। তো রাষ্ট্রের যে এই যে সামরিক শাসন, বুটের জলপাই রং কালার, মানে সামরিক শাসনের কথা বলি, বুট, শক্ত বুটের ইয়ে, লেফট রাইটের কথা, এগুলো কি চারপাশের বহির্বাস্তব তাকে যেভাবে গ্রাস করছে একটা ব্যক্তির জীবনকে, এর ভিতর থেকে তিনি কিন্তু নিজের প্রেমকে খুঁজে নিতে চায়। মানে যুদ্ধের ভিতরেও কিন্তু আপনি সামান্য রেসপাইট দরকার হয়, মানে সাদা পতাকা উড়াতে হয়। তো মানুষের জীবন যতটাই আসলে শ্বাসরুদ্ধকর হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু এর ভিতরের থেকে মানুষকে বিশ্রাম নিতে হয়, প্রাত্যহিক ইয়ে করলে হয়, শিল্প চর্চা করতে হয়, অনেক কিছু হয়। এর মধ্যে থেকে অবকাশ, হ্যাঁ, দৌড়ের ভিতর থেকে আপনাকে অবকাশ নিতে হবে, এই হচ্ছে জীবন। এবং সেই অবকাশ তো কবি নিজেই তৈরি করে নেন। এই যে আমরা যতই সংকটের কথা বলি না কেন, যতই যানজটের কথা বলি না কেন, আমরা হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা পথে থেকে যাচ্ছি, সেখান থেকে তো কবি তার অবকাশটা নিয়ে নিচ্ছে। কারণ কবিতার জন্য বা শিল্পের জন্য, মানে ব্যক্তির জীবনের বেদনা একজন সাধারণ মানুষের কাছে যে সৃজনশীল না, তার কাছে বেদনা শুধুই বেদনা। কিন্তু সৃজনশীল মানুষ বেদনাকে শক্তিতে পরিণত করতে পারে। সেই বেদনা থেকে সে অন্য কিছু নতুন সৃষ্টির ইঙ্গিত বহন করে, বীজ নিয়ে আসে, এবং সেই জন্যই সেটা অন্য মানুষকে কানেক্ট করতে পারে। আর ব্যক্তির বেদনা যখন নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন কিন্তু সেটা তার নিজের শুধু, আর আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করে না, হ্যাঁ, অন্যকে কানেক্ট করে না। মানে তখনই কানেক্ট করে যখন অন্যের আবেগকে সে নিতে পারে। অন্যের আবেগ, অন্যকে কানেক্ট করার যে শক্তি, সেই শক্তিটা কি, সেই রকম করণ কৌশল তার হাতে আছে, এবং তার সেই পর্যাপ্ত সৃজনশীল কল্পনা এবং আবেগ তার আছে। অন্য 10টি মানুষের আছে হয়তো, কিন্তু সেটা প্রকাশের ভঙ্গিটা তার জানা নেই। এইটাই হচ্ছে পার্থক্যটা, যে সবকিছু বেদনা, ব্যক্তির জীবনের বেদনা আর সৃজনশীল মানুষের বেদনা, মানে ব্যক্তি থেকে সবার হয়ে ওঠা, এটি কবির মানে কবির প্রথম দায়িত্ব বা শিল্পীর প্রথম দায়িত্ব। তিনি হয়তো দায়িত্বটা অনুভব করেন না, এটা হয়তো মানে ইনবিল্ট থাকে তার মধ্যে, কারণ তিনি আসলে ভিতরের প্রণোদনা থেকেই ইয়ে করেন। আর অন্যদের চোখে মনে হয় তিনি দায়িত্বটা পালন করছেন, আসলে কিন্তু তা না। মেসি দায়িত্ব পালন করছে, কিন্তু বলটা নিয়ে যখন খেলছে তখন কিন্তু সে এটা মনে করছে না ক্লাবের জন্য আমি সবার জন্য গোলটা দিচ্ছি, নো, সে আসলে ওই মুহূর্তে ওই বলই তাকে বলে দিচ্ছে কিভাবে যাবে, ফুল ফোটার মতো। হ্যাঁ, ফুল ফোটার মতো, খুবই বিকাশের সঙ্গে সঙ্গে খুবই স্বতঃস্ফূর্ত। ওখানে বাইরের কোনো চাপ নেই, দায় নাই। দায়ের কথা মাথায় রেখে কিন্তু কোনো শিল্প রচিত হয়। আমাদের এখানে যে কবিতা হচ্ছে, তাকে স্বতঃস্ফূর্ত কবিতা হচ্ছে সব। স্বতঃস্ফূর্ত তো অবশ্যই, কারণ স্বতঃস্ফূর্ততা কবিতা লেখা হচ্ছে, ছন্দ অঙ্ক মেপে গাণিতিক ভাবে কবিতা লেখা হচ্ছে, যে লিখছি। খুব জটিল প্রশ্ন করেছেন, এটা কিন্তু সময় নিয়ে দিতে হবে প্রশ্নটা আবার যদি রিপিট না। ওই যে ওইটা হচ্ছে যে কবিতা কি এখন শুধু কবিতা লেখার জন্য লেখা হচ্ছে দায় থেকে, এবং যে অঙ্ক কষে, যে ছন্দ অঙ্ক কষে, ছন্দের অঙ্ক কষে যে লিখতে হবে, এটা গাণিতিক হিসাবে লেখা হচ্ছে কিনা? আসলে তো অঙ্কটা মানতেই হবে। আপনি ধরেন যে সহজভাবে যদি বলি, আমি আমার কিন্তু বউ বাচ্চাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়ানোর একটা ইয়ে আছে, শখ হয়। আচ্ছা, আমি করিও মাঝে মাঝে। আচ্ছা, এবং মাঝে মাঝে আমার কলিগদেরকেও রান্না করে খাওয়ান। হ্যাঁ, মানে খুব কাছের লোকদের, বন্ধু বান্ধবদেরও সেটা করি। তো এটা কি হয়, রান্না করতে গিয়ে যে রান্না করে তাকে জিজ্ঞেস করে দেখবেন, এটা কিন্তু আন্দাজ আসলে। এখন আপনি বাজার থেকে যা যা দরকার তরকারি রান্না করার জন্য সব নিয়ে বলা হয় পরিমাণ মতো। এখন সেটাই হচ্ছে পরিমিতি বোধ। এখন একটা লোক, তার শুধু আবেগ আছে, এবং তার দুঃখ আছে, বেদনা আছে, তার কল্পনা সবই আছে, কিন্তু উন্মার্গবাদী কল্পনা তার থাকলো, অফুরন্ত অনেক কিছু থাকলো, তার অনেক আবেগ থাকলো, কিন্তু সেটি আপনি যখন পাঠকের পাতে দেবেন, ওই যে বাবুর্চির যেরকম মানে মানে যে খাবে তার পাতে তো তুলে দিতে হয় একটা প্লেটে করে পরিবেশে। এখন হলুদ নিশ্চয়ই হলুদ আছে বলে সে 1 মগ
হলদি দিলে তো আর নুন দিয়ে বেশি ভালোবাসার কিছু নুনটা একটু বেশি দিলেও তো হবে না, তাহলে কি হয়, পরিমিতি বোধের ব্যাপারটা আছে। পরিমিতিটা কোত্থেকে শিখবে? পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু আসলে এটার পেছনে কিন্তু আসলে কঙ্কালের কাঠামো থাকে। আপনি দেখেন সুন্দর একটি দেহ আপনি দেখলেন, একটা গ্রিক ফেস দেখলেন, কিন্তু এই দেহের ভিতরে কিন্তু একটা কাঠামো আছে, কঙ্কাল। এটা যত সুন্দর দেহ, আমার মতো কুৎসিত লোকের যেমন একটা ভিতরে কঙ্কাল আছে, আর সুন্দরতম যে মানুষটি বা সুন্দরতম যে মানুষটি, তারও দেহে কিন্তু একটি কঙ্কাল আছে। এই কঙ্কালের উপর দাঁড়িয়ে আছে সুন্দর দেহ কাঠামোটি। এখন আপনি কঙ্কালকে বিযুক্ত করে দিলে কি হবে? সুন্দরের কোনো ভাষা সে পাবে না। কঙ্কালটি যে নির্মাণ করতে যান, অর্থাৎ বিল্ডিং এর কাঠামো যার নেই, যে আপনি একটা বিশাল বহুতল বিল্ডিং করবেন, এই যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কিন্তু তার কাঠামোর উপর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দরকার আছে। যারা বলে যে কবিতার কতগুলো মৌলিক শর্ত আছে, তারপরে এগুলো জানলেই যে আপনি ভালো কবিতাটি লিখবেন এমন নয়, কিন্তু ভালো কবিতাটি লেখার জন্য বড় শর্ত কিন্তু অনেকগুলো শর্তের একটি। আমি বলছি আপনার কল্পনা শক্তি আছে, এই কল্পনা শক্তিকে প্রকাশের জন্য পরিমিতি বোধের ব্যাপার আছে। আপনি কোথায় থামতে হবে, মাত্রাটা, ওই যে বলেন মাত্রা জ্ঞান, ওই মাত্রা জ্ঞানটা কোত্থেকে আসে? ছন্দ থেকে আসে। ছন্দহীন বা ছন্দে লেখেননি আপনি একজন বড় প্রধান কবির নাম বলতে পারবেন না পৃথিবীতে। কেন সেটি? আপনি দেখবেন যে শেক্সপিয়ার আপনি বলেন, এলিয়েট বলেন, আমাদের শামসুর রহমান বলেন, আল মাহমুদ বলেন, বা আজকের হিজল জুবায়ের বলেন, বা আল ইমরান সিদ্দিকী বলেন, যেই হোক, আপনি সুব্রত অগাস্টিন গোমেজ বলেন, মাসুদ খানের কবিতা পড়ে খুব আপ্লুত হলাম, কিন্তু দেখবেন যে এটার ভিতরে কিন্তু একটা পরিমিতি বোধ আছে, কোথায় থামতে হবে, শব্দের সঠিক ব্যবহার আছে। এখন কবিতা এরকম একটা জিনিস যে একটি শব্দের অনিবার্যতা যদি না থাকে, অনিবার্য নয় শব্দটি ব্যবহার করলে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। একটা শব্দ ব্যবহারের জন্য কবিতা লেখা না, কিন্তু ব্যবহারটি জানতে হবে, যথাস্থানে বসাতে হবে, যথাস্থানে বসাতে হবে। এখন আমি যদি বলি যে এই কঙ্কালটি আমার আসল না, কঙ্কালটি আসল না, কঙ্কালটি হচ্ছে মৌল একটা উপাদান, অন্য আরো 10টি উপাদানের মধ্যে। কবির কল্পনা শক্তি থাকতে হবে, কবির শব্দের ব্যবহার, তার অজস্বিতা, ওজন, এগুলো জানতে হবে, এবং পূর্বপুরুষের যে ভাষার ভিতর দিয়ে সে আসছে, পরম্পরা বাহিত হয়ে, পরম্পরা ইতিহাস বাহিত হয়ে আসবে। আপনি কি দেখবেন ওসাইন বোল্ট যে দৌড়টা দিয়েছেন, তিনি কিন্তু যে দূর থেকে আপনাকে কিন্তু শুরু করতে হয়, তারপরে কিন্তু আপনি শেষ, হ্যাঁ, যখন তিনি ফিনিশিং টাচে পা রাখেন, তখন কিন্তু আমরা দেখেছি তাকে বিজয়ীর বেশে দেখছি, কিন্তু সে যখন দৌড়ে আসতে হয়েছে তাকে কিন্তু অনেক কষ্ট করে দৌড়ে আসতে হয়েছে, অনেক পিছন থেকে দৌড়ে আসতে। এই যে পিছন থেকে দৌড়ে আসা, কানেক্ট করা, পৃথিবীর সাথে, বহির পৃথিবীর সাথে কানেক্ট করতে হয় কবিকে, একটার সঙ্গে আরেকটা সঠিক উপমাটা দিতে হয়। সেগুলো খুব যান্ত্রিকভাবে তিনি দেন না, খেলাচ্ছলেই দেয়। ফুলটাও কিন্তু দেখেন, ফুলের যে গাছটি আপনি দেখছেন, সুন্দর ফুলটি ফুটে আছে, সুন্দর পাতা, কিন্তু নিচে, মাটির নিচে তার খুব নোংরা শিকড় আছে। আপনি ওই নোংরা শিকড়টি কিন্তু থেকে তার প্রাণ শক্তি, ওখানে সে দাঁড়িয়ে আছে গাছটি, তারপরে ওই গাছের কাঠামোর ভেতর থেকে কিন্তু বিভিন্ন রকমের বর্ণিল ফুল আসছে, তাই না? বিভিন্ন ধরনের পাতার সুন্দর বাহার আপনি দেখছেন, সুগন্ধ পাচ্ছেন, সুরভি আসছে। এখন ওই যে নোংরা শেকড়টি, যেটি মাটির নিচ থেকে সে প্রাণরস নিচ্ছে, সেটি যখন আপনি মাটিটা তুললে দেখবেন যে এটা দেখতে খুব সুন্দর না, কিন্তু খুব অপরিহার্য। এই যে সুরভি আসছে গাছে, এই যে শেকড় থেকে আসছে, ওই শেকড়টিকে অস্বীকার করা যাবে? ছন্দ বা ভাষা জ্ঞান বা এগুলো কিন্তু এই যে কতগুলো মৌলিক যে বিষয়ে কবিতার উপাদান, আমি বলবো, ওই উপাদানগুলোকে ব্যবহার করার মানে দক্ষতা কবিকে, মুন্সিয়ানা কবিকে অর্জন করতে হয়। আপনি দেখেন যে সৈয়দ হকের কবিতা, আজ থেকে 30-40 বছর আগে কবিতা, আপনি যে বললেন আবু জাফর আবাইদুল্লাহর একটা কবিতার কথা বললেন, আমি কিংবদন্তির কথা বলছি, সম্ভবত এটা বলতে যাচ্ছেন, মাতাল ঋত্বিকের কথা বলেন, বা আল মাহমুদের সোনালী কাবিনের কথা বলেন। সোনালী কাবিন কিন্তু দেখবেন যে পুরোটা ছন্দের উপর, এবং দেখবেন যে কিভাবে একটি মাত্রার কোন ইয়ে নাই। যদি তিনি ওই ভুলটা করতেন, তিনি আল মাহমুদ মোটেই হতে পারতেন না, তাকে আগে হতে হবে। এখন এরপরে যখন জিনিসটা জেনে যায়, কৌশলটা জেনে যায়, তখন কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবে ড্রাইভার এমনিতেই চলে আসে।
আমি সেটাই বলতে মানে বানের জলের মতো চলে আসে, হ্যাঁ, আসতেই থাকে। রাইট রাইট। যারা কবিতা পড়েন তাদের কথা, তারা কতটা এখনো কবিতা পড়েন, তা কবিতা কবি এবং মানে পাঠক, কবিতা প্রেমী যাদের জন্য কবিতা, তাদের সম্পর্ক নিয়ে যদি বলেন। নিশ্চয়ই তারা পড়েন, না হলে বাংলাদেশে এতগুলো পত্রপত্রিকা, আপনি নিজেও জানেন, আপনি নিজেও লেখেন, আপনি একজন কবি এবং গল্পকার, উপন্যাসিক, তো এগুলো কিন্তু বিভিন্ন পত্রিকায় ছাপা হচ্ছে, অজস্র পত্রিকা। আজ থেকে 70 দশকে কয়টা পত্রিকা ছিল, লেখার জায়গা সংকুচিত ছিল। এখন কিন্তু ফেসবুক একটা বিরাট মাধ্যম, অনলাইন একটা বড়, অনলাইন গুলো অনেকগুলো অনলাইন আছে, সেখানে প্রত্যেকটি অনলাইনের কিন্তু সাহিত্য পাতা আছে, প্রতিটি পত্রিকার সাহিত্য পাতা আছে, এবং নিয়মিত প্রতি সপ্তাহে। এর মানে কি, এগুলোর নিচে ভোক্তা আছে, ভোক্তা না হলে কেন ছাপবে? তাহলে বুঝতে পারছি যে সাহিত্যের প্রচুর লোক লিখছে এবং প্রচুর লোক পড়ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা আর একটা কোয়ালিটি। আমরা সংখ্যা কি কি অবস্থায় আছে এবং কোয়ালিটিতে কিরকম আছে। তবে কি তাৎক্ষণিক একটা ইয়েও পাওয়া যায়, প্রতিক্রিয়াটা তো এখন প্রতিক্রিয়াটা পাওয়া যাচ্ছে শুধু অনলাইনে, অনলাইনে পাওয়া যাচ্ছে, সেটা বলছি, অনলাইনে পাওয়া যাচ্ছে, বিশেষ করে ফেসবুকে পাওয়া, অনলাইনেও সবসময় যে পাওয়া যাচ্ছে, অনলাইনে ফেসবুকে পাওয়া যাচ্ছে, সামাজিক মাধ্যমে। সেইটার একটা ভালো জীবন্ত ব্যাপার আছে। যে লোকটা লিখছেন তিনি তার পাঠকের সঙ্গে তাৎক্ষণিক মানে যোগাযোগটা চটজলদি যে যোগাযোগটা, এইটা, এবং পাঠকের কাছে, পাঠকের আত্মীয় কিন্তু হয়ে যাচ্ছেন তিনি। তার সঙ্গে যে এই যে এক ধরনের শুভ বিনিময়, এই যে ভালো লাগা মন্দ লাগার, এবং একজন লেখকের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব গড়ে উঠছে। এবং আমি মানে বলে ফেলে যে আপনি এই কথাটা কেন বললেন, এই শব্দটা কেন বললেন, এইগুলো কিন্তু আছে। এবং ইনবক্সে কিন্তু আপনি দেখবেন যে আমি মাঝে মাঝে করি, করি, তো দেখবেন যে ইনবক্সে বা আপনি দেখেন যে মানে ওই মন্তব্যের ঘরে কিন্তু অনেক পাঠক জিজ্ঞেস করেন ত্রসরেণু শব্দটির অর্থ কি। একজন ধরেন হেমন্তের ত্রসরেণু একটা কবিতা লিখলাম, তা এখন ওই লোকে তিনি হয়তো যে কোনো কারণে আমাকে পছন্দ করেন, অথবা আমার এখানে ঘুরে এই শব্দটা তার চোখে পড়েছে, হয়তো তার ভালো লাগেনি অথবা ভালো লেগেছে, বা কৌতূহলী হয়েছেন যে এই শব্দটা কি, কোথা থেকে আসলো, ত্রসরেণুটা কি। তো আমি খুব বেশ মজা পেলাম, ইনবক্সে ওনাকে বেশ ভালো করে বুঝিয়ে দিলাম। তিনি বললেন যে ভাই শব্দটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে একটা শব্দ, এই শব্দটি কিন্তু আমার পূর্বপুরুষের একটা মানে কি বলবো মাহফিজখানা থেকে আমি আমার মানে আবার তুলে ধরেছি। এটা কি হয়, কবি পুরনো শব্দকে, মৃত শব্দকে বা অব্যবহৃত শব্দকে পুনর্জন্ম দিতে পারে বা তাকে গ্রাহ্য করতে পারে। অনেক সময় ঘুমিয়ে পড়া, মরে যাওয়া শব্দকেও কিন্তু প্রাণ দিতে হয়, যে নতুন টাকার মতো বাজিয়ে দেখার মতো, সুধীন্দ্রনাথ দত্ত বলেছিলেন আর কি। তো ওই কাজটা তো করেন। তো পাঠক তো বিভিন্ন ধরনের আছেন, কেউ কেউ হয়তো আবু জাফর আবাদুল্লাহর কবিতা পছন্দ করেন, কেউ নির্মলেন্দু গুণের কবিতা, কেউ মান্নান সৈয়দের কবিতা পছন্দ করেন। তো এখন পাঠকের কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, তো সবাই কিন্তু ঝাল পছন্দ করে না, কেউ মিষ্টি পছন্দ করে। তো পাঠকের মধ্যে বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে। তো এইভাবে যেটা বলছিলাম, বিপুল সংখ্যক মানুষের কাছে এখন যাওয়াটা সহজ হয়েছে। ইভেন মোবাইল ফোন, প্রযুক্তি এসে মানুষের খুব কাছাকাছি। আমি একটু বলতে চাই যে আমাদের সময় প্রায় শেষের দিকে, যে ঢাকার বাইরে যারা কবিতা লিখছেন তাদের নিয়ে একটু বলবেন। ঢাকার বাইরে তো অনেকেই ভালো কবিতা লিখছে, কিন্তু বাংলাদেশ যেহেতু কেন্দ্র ভিত্তিক একটা দেশ, মানে কেন্দ্রাতিক না আর কি, যা কিছু ঢাকাতে সবকিছুই ঢাকাতে দুর্বল লিখলে যে লিখছে সে কিন্তু মফস্বলে তার চেয়ে ভালো যে লিখছে তার চেয়ে ভালো। হ্যাঁ, আর ঢাকায় মিডিয়ার কাছে যারা থাকছে বা মিডিয়ার বন্ধু বান্ধব যারা, তারা কিন্তু ওই হাতের কাছে, এটা খুব স্বাভাবিক যে এই মুহূর্তে তার দরকার প্রচারণার ঘনিষ্ঠ যারা। হ্যাঁ, তো এগুলোতে হয়। নিশ্চয়ই বাংলাদেশে যেটা হয়েছে 80-র দশকের পরে, যে জিনিসটা হয়েছে, আগে কিন্তু মফস্বলের কোন লেখকের লেখা ঢাকার কাগজে ছাপা হওয়া ছিল স্বপ্নের অতীত। আপনার মনে আছে, সন্ধানী ছিল, বিভিন্ন বিচিত্রা ছিল, সংবাদ ছিল, ইত্তেফাক ছিল, সেখানে আপনি ঢাকার বাইরের কয়টা লোকের লেখা, কালে ভদ্রে বছরে একটা লেখা হলে ধন্য হয়ে যেতেন, পারলে বাঁধিয়ে রাখতেন। এখন কিন্তু মফস্বল থেকে অজস্র তরুণ এসে তারা লেখাটা পাঠাচ্ছেন, লেখাটা ভালো হলে ছাপা হয়ে যাচ্ছে, প্রয়োজনে মানে ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে থেকে কিন্তু এটা হচ্ছেন। তবে এটা ঠিক, ঢাকাতে থাকার কিছু সুবিধা আছে। ঢাকার সুবিধাটা হচ্ছে আপনার উন্নত প্রযুক্তির সুবিধাটা পাচ্ছেন। ঢাকাতে থাকলে প্রচুর বই, ঢাকাতে থাকলে প্রচুর অনেক বেশি মেধাবী মানুষের সম্মিলন যেখানে ঘটে, সেখানে অন্য মানুষ তার সান্নিধ্যে গিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারে, আদান প্রদানের ব্যাপারটা বাড়ে। মফস্বলে বসেও কিন্তু এখন
সেই প্রযুক্তির সুবিধাটা নিয়ে সেই ভালো বইটি সে পড়তে সেটা পারছে। একটা ঠিক যে আগে তো ওই যে আপনি যেটা বললেন যে অনেকদিন পর ঢাকায় আসবে, হয়তো মৌলভীবাজার থেকে কোনো কবিতা, কুড়িগ্রাম থেকে কোনো কেউ একটা লিখেছেন, সেটা ছাপা হবে। এখন তো আমরা কুড়িগ্রামে বা বরিশালে বসে যেই কিছু লিখুক, আমি তাৎক্ষণিকভাবে ফেসবুকে বা অনলাইনে একদম একদম সেটা সম্ভব। আজকে সে কি কবিতা লিখলেন সেটা আজকে আমি জেনে ফেলতে পারছি, ছাপা হওয়ার আগেও জেনে ফেলতে পারছি। বা তিনি হয়তো ছাপাকে তোয়াক্কাই করছেন, ওনার কাছে মনে হলো ওনার যে অনুভূতি সেটা আজকে ফেসবুকে দিয়ে দিচ্ছেন কবিতাটা, সেই সুযোগটা আসলে হয়েছে। সেই তাৎক্ষণিকতার এই সুযোগগুলো আছে। আবার এটা থেকে হয় কি যে ফেসবুক আবার আরেকটা দিক করছে, মানুষকে বই বিমুখ করছে, সেটা সাধনার জায়গা থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে। ফেসবুক একটা নেশার মতো। আপনি ধরেন যে আসক্তি। যে কোনো আসক্তি সেটা যে অত্যাসক্তিতে পরিণত হলে ক্ষতিকর। ফেসবুকে যে অনেক কবি কিন্তু আমি দেখছি যে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন, এই অর্থে যে তিনি তার যে প্রয়োজনীয় পড়াশোনাগুলো, নিজের প্রস্তুতির জায়গাগুলো, ভাবার যে জায়গাগুলো, তিনি সেটা দিচ্ছেন না। না করে ওখানে তিনি কিন্তু ফেসবুকে পড়ে আছেন। ফেসবুক এডিক্ট বলা যায়, ওটা খুব খারাপ। ফেসবুক আসক্তি বা অন্যান্য অনলাইন আসক্তি কমিয়ে কবিতার আসক্তি থাকুক, আমরা সেটারই জয় হোক। জুমলা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের এই কবিতা নিয়ে আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। জি, সবাই সুন্দর থাকুন।